তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম তোর গিয়ে জাস্ট ইন্ট্রোডাকশন ইলেকট্রোস্ট্যাটিক্স এর। আজকে আমরা দেখব তোর গিয়ে ফ্রম কুলম্বস ল। ওকে, সো আজকে আমরা স্টার্ট করব কুলম্বস ল থেকে। সো দেখ কুলম্বস ল কি বলছে। কুলম্বস ল কি বলছে, two point charge particle মনে কর q1 and q2 if separated by distance r, two point charge particle q1 and q2 separated by distance r, then according to Coulomb's law, Coulombic force directly proportional to the product of the two charge particle and inversely proportional to the square of separation. কি বলছে Coulomb's law বলছে the product of the two charge particle is directly proportional to Coulombic force directly proportional to product of the two charge particle, মানে দুটো চার্জের গুণিতক, আর inversely proportional to the square of separation. এবার আমি যখন এটাকে ইকুয়ালাইজ করছি আমি একটা কনস্ট্যান্ট নিচ্ছি q1 q2 by r square। ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে বলা হয়, এই কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসিলন নট। এর ইউনিট কত হবে দেখ, ফোর্সের ইউনিট কত হয়, আচ্ছা এর ভ্যালু হচ্ছে 9 × 10⁹। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, ডিসটেন্সের ইউনিট হচ্ছে মিটার স্কয়ার, আর চার্জের ইউনিট হচ্ছে কুলম্ব। তো কুলম্ব স্কয়ার এতখানি ঠিক আছে? কি করে মনে রাখবি দেখ, ফোর্সের ইউনিট নিউটন, ডিসটেন্সের ইউনিট মিটার, তো মিটার স্কয়ার, চার্জের ইউনিট কুলম্ব, তো কুলম্ব স্কয়ার। এই এপসিলন নট এটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। এটাকে বাংলায় কি বলে, পরাবৈদ্যুতিক ধ্রুবক, এরকম সামথিং কিছু বলে না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো যাই হোক, আমরা এই এপসিলন নটটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। দেখ এটাকে আমি যদি খুব সিম্পল ভাবে ভাবি যে এটার মানে কি, এটার মানে হচ্ছে এপসিলন হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড। এই এপসিলনের মানে হচ্ছে এখানে যে ইলেকট্রোস্ট্যাটিক মিডিয়াম, মানে মিডিয়ামটা চার্জ দিয়ে হবে। তার মানে দুই রকমের মিডিয়াম হয়, একটা হয় এপসিলন দিয়ে রিপ্রেজেন্ট করি, একটা গ্রিক ওয়ার্ড মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। যদি আমি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করব যখন, তার মানে সেই মিডিয়ামটা হয়ে যাবে ম্যাগনেটিক মিডিয়াম, আর যখন এপসিলন দিয়ে রিপ্রেজেন্ট করব তখন ওটা হয়ে যাবে ইলেকট্রিক মিডিয়াম, মানে চার্জ থাকবে, একটা চার্জ একটা ম্যাগনেট। বুঝতে পারলি? যেটা চার্জ থাকে, যেমন আমরা দেখ সায়েন্টিফিক নেম বলি, যেমন মনে কর মাছের, রুই মাছের সায়েন্টিফিক নেম লেবু রোহিতা না কি বলে, তো এটা হয়ে গেল সায়েন্টিফিক নেম। সিমিলারলি এই অ্যাপসিলনের মানে ইলেকট্রোস্ট্যাটিক মিডিয়াম বা চার্জের মিডিয়াম, এর সায়েন্টিফিক নেম হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, পারমিটিভিটি। আর নট মানে হচ্ছে মিডিয়ামটা কি, এয়ার বা ভ্যাকুয়াম, তাহলে বলা হবে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। সিমিলারলি মিউটাকে বলা হবে পারমিয়েবিলিটি। পারমিয়েবিলিটি মানে ম্যাগনেটিক মিডিয়াম, আর পারমিটিভিটি মানে ইলেকট্রিক মিডিয়াম। নট মানে মিডিয়ামটা হচ্ছে এয়ার বা ভ্যাকুয়াম। ঠিক আছে, তাহলে এই এপসিলন নট যেটা হচ্ছে এর ভ্যালু কত হবে দেখ, এটা এদিকে চলে আসবে, এটা নিচে চলে আসবে, তাহলে 1/4 পাই 9 × 10⁹ এটা হয়ে গেল ভ্যালু। হবে তো? হ্যাঁ স্যার। ইউনিটটা কি হবে, উল্টে যাবে, মানে কুলম্ব স্কয়ার নিউটন মিটার স্কয়ার। তাহলে এই যে এই ওভারঅল এটার ভ্যালু হচ্ছে গিয়ে 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। তো এটা হয়ে গেল এই ডাইমেনশন। তাহলে দেখ একটা ছোট কোশ্চেন আসতে পারে, এই পারমিটিভিটি অফ ফ্রি স্পেস মানে ইলেকট্রোস্ট্যাটিক মিডিয়াম, তোকে ইলেকট্রোস্ট্যাটিক মিডিয়াম কখনোই বলবে না, তোকে পরীক্ষায় বলবে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস।
পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম ইয়া পারমিটিভিটি, হ্যাঁ পারমিটিভিটির এসআই ইউনিট কি হবে তোকে এটা জিজ্ঞেস করতে পারে। তো অ্যানসার হবে কুলাম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। মুখস্থ রাখার কিছুই নেই, দেখ নিউটন মিটার স্কয়ার পার কুলাম স্কয়ারের উল্টোটা হবে, তাহলে কুলাম স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার। এটা একটা কোশ্চেন ওরা দেয়। ওরা আরেকটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে যে এর ডাইমেনশন কি। তো তাই ডাইমেনশনের জন্য আমাকে মুখস্থ করতে হবে না, কারেন্টের ডেফিনিশন কি, চার্জ বাই টাইম। Yes, sir. তাহলে চার্জ কত হয়ে যাচ্ছে, কারেন্ট ইনটু টাইম। কারেন্টের এসআই ইউনিট কি, অ্যাম্পিয়ার। Ampere. টাইমের টি, তাহলে এটি হয়ে গেল কুলাম স্কয়ার, তাহলে অ্যাম্পিয়ার টাইম স্কয়ার। ফোর্সের ডাইমেনশন কি, MLT to the power minus 2. mlt minus 2 আর মিটার মানে l স্কয়ার। তাহলে দেখ আমার ডাইমেনশন কি বেরোলো, m বেরোলো -1, এখানে একটা l এখানে দুটো l, তাহলে l -3, এখানে t টা উপরে চলে যাবে, তাহলে t টু দি পাওয়ার 4 আর a স্কয়ার। তাহলে তোকে এই ডাইমেনশনটা, ইভেন এইটার ডাইমেনশন আইআইটি স্ক্রিনিং 2000 এর ডাইমেনশন জিজ্ঞেস করছে। তাহলে তুই বুঝতেই পারছিস দেখ কত বেসিক কোশ্চেন জিজ্ঞেস করে কখনো কখনো, যে হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। হলো, বুঝতে পারলি? Yes. আচ্ছা এইবার যদি এটা যদি বুঝেছিস, এবার দেখ তাহলে আমি ওভারঅল ব্যাপারটাকে কিভাবে লিখতে পারি। আমি ওভারঅল ব্যাপারটাকে লিখতে পারি যে ফোর্স ইজ ইকুয়ালস টু 1/4 পাই এপসিলন নট, এর ভ্যালু আমি ডাইরেক্ট লিখতে পারি 9 × 10⁹ q1 q2 বাই r স্কয়ার। এটা হচ্ছে আমার ফোর্স, ইলেকট্রিক ফোর্স এর ভ্যালু। এবার আমি যদি এর উপরে বেসিস করে আমি যদি নিউমেরিক্যাল করতে চাই, এর উপরে বেসিস করে আমি যদি নিউমেরিক্যাল করতে চাই, তো দেখ কি হবে। মনে কর আমার একটা কোশ্চেন দিল, 2 charge particle 2 microcoulomb and 4 microcoulomb separated by distance 2 meter, ঠিক আছে। 2 charge particle 2 microcoulomb and 4 microcoulomb separated by distance 2 meter, find the electrostatic force between the two charge particle। মানে তোর কাছে দুটো চার্জ পার্টিকেল দেওয়া আছে, একটা 2 মাইক্রোকুলম একটা 4 মাইক্রোকুলম, সেপারেশন হচ্ছে 2 মিটার, তোকে এই দুটোর মাঝখানে ফোর্স জিজ্ঞেস করেছে। তো আমাকে সবার ফার্স্টে বল মাইক্রো মানে কত। 10 to the power minus 6 meter. ভেরি গুড, 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার না, কারণ আমি মিটার শব্দ ইউজ করিনি, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে আমার ফোর্সের ভ্যালু হবে 9 × 10 টু দি পাওয়ার 9, এবার হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার মাইনাস 6, 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 6 বাই দুটোর মাঝখানে 2 স্কয়ার। তাহলে কত হয়ে গেল 18 × 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখানে 9 এখানে 12, পাওয়ার সব সময় কি হয়, অ্যাড হয়, এত নিউটন। আশা করি বুঝেছিস। Yes, sir. এইবার আমরা কি করলাম, এবার আমি এই পুরো পার্টটাকে একটা মিডিয়ামের মধ্যে ঢুকিয়ে দিলাম, মনে কর ওয়াটার, আর বলে দিল এর ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট 82, ঠিক আছে, বলে দিল এর ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট 82, বাকি সব যা আছে তাই। কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য নিউ ফোর্স বিটুইন দ্য টু চার্জ পার্টিকেল, মানে এই দুটোর মধ্যে এখন কত ফোর্স লাগবে তুমি বলো। তো দেখ আমার এই ভ্যালুটা মনেই আছে, আমি মুছে দিলাম, আমার মনেই আছে ভ্যালুটা। এইবার দেখ প্রবলেমটা কি হলো, এখন কি আর মিডিয়াম এয়ার আছে না, sir. না। তার মানে আমার মিডিয়ামটা চেঞ্জ হয়ে গেল। তো ফোর্স আমি মিডিয়াম লিখবো। এবার যখনই আমি ফোর্স মিডিয়াম লিখলাম, তাহলে দেখ আমার 1/4 পাই এপসিলন নটের জায়গায় এপসিলন মিডিয়াম শব্দটা ইউজ করতে পারি, Yes, sir. হ্যাঁ স্যার। q1 q2 বাই r স্কয়ার। এবার দেখ এই যে মিডিয়াম যখন ইউজ করলাম, তার মানে আমার কাছে একটা কম্প্যারিজন চলে আসলো, কার কার মধ্যে, যে কোনো মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার, কারণ এয়ার আমার প্রথমে ছিল, তার মানে এয়ারটা হচ্ছে আমার রেফারেন্স, এয়ারের রেসপেক্টে আমি সবসময় দেখবো
বুঝতে পারলি? Yes, sir. এবার যখনই আমি কোনো কিছু রেসপেক্টে কোনো কিছুকে কম্পেয়ার করব তখনই আমি ইউনিটলেস কোয়ান্টিটি পাবো। যেমন আমি মনে কর বললাম যে আমার এজ আর আমার বাবার এজ, এজ বাই এজ, এজ কেটে গেল, বললাম যে 2 টাইমস। এবার বললাম আমার ওয়েট আর আমার বাবার ওয়েট, মনে কর বললাম 1.2 টাইমস। তার মানে ওয়েট কেটে গেল। তো যখনই আমি সেম কোয়ান্টিটির মধ্যে কম্পেয়ার করব তখন নো ইউনিট হবে। এই জন্য দেখ এখানে 82 কিন্তু কোনো ইউনিট দেয়নি, লক্ষ্য করলি ব্যাপারটা, আমি কিন্তু কোনো ইউনিট দিইনি। তো এখানে আমার একটা টার্ম আসবে যেটাকে আমি বলি রিলেটিভ। রিলেটিভ আর কার করছি, পারমিটিভিটি মানে ইলেকট্রোস্ট্যাটিক, সেই জন্য অ্যাপসিলন, আর আর মানে রিলেটিভ। তাহলে এই অ্যাপসিলন আর মানে কি, কোন মিডিয়াম উইথ রেসপেক্ট টু ভ্যাকুয়াম। তো দেখ মিডিয়াম আর ভ্যাকুয়াম সেম হয়ে গেল, ইউনিট কেটে যাবে, তাহলে নো ইউনিট। আর এটাকেই আমরা আবার যখন আরেকটা জায়গায় যাই, মানে ডাইইলেকট্রিক মিডিয়ামে যাই, মানে ডাইইলেকট্রিক মিডিয়াম হচ্ছে একটা পার্টিকুলার কিছু মিডিয়াম যেখানে পোলার আর নন পোলার কম্পাউন্ড থাকলে তখন বলি ডাইইলেকট্রিক, আদারওয়াইজ বলি অ্যাপসিলন আর। তাহলে অ্যাপসিলন আরটা হয়ে গেল সবার জন্য, এবার ডাইইলেকট্রিকটা হয়ে গেল তাদের মধ্যে কিছু জনের জন্য। তার মানে ডাইইলেকট্রিকটাও একটা মিডিয়াম, কিছু স্পেসিফিক মিডিয়াম, আর অ্যাপসিলন আরটা হয়ে গেল যে কোনো মিডিয়ামের জন্য। তার মানে ডাইরেক্টলি দুটো তো একই জিনিস হলো না। Yes, sir. আমি স্টুডেন্টদের জন্য টিচার, তো আমি পার্টিকুলার কিছুর জন্য টিচার, আর টিচার প্লাস মানুষ, আর বাকি সবার জন্য আমি শুধু মানুষ। তো ওভারঅল তো আমি মানুষ, কিন্তু স্টুডেন্টদের জন্য আমি টিচার প্লাস মানুষ, তার মানে আমি সেটাও তো মানুষই। তার মানে আমি অ্যাজ এ রিলেটিভ যদি বলি, বুঝতে পারলি তো ব্যাপারটাকে? এই জন্য কখনো কখনো ওরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে দেয়, কখনো রিলেটিভ দিয়ে দেয়, দুটোর মানে কিন্তু একই। তার মানে আমি যখন মিডিয়াম করব, তার মানে আমি রিলেটিভ করতে পারি ইনটু এয়ার, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইনটু এয়ার করতে পারি, দুটোর মানে একই। বুঝতে পারলি? Yes, sir. তাহলে আমি এখানে 1/4 পাই এপসিলন নট এপসিলন আর q1 q2 বাই r স্কয়ার লিখতে পারি। হ্যাঁ স্যার। Yes, sir. তাহলে দেখ এখান থেকে আমি 1/এপসিলন r 1/4 পাই এপসিলন নট q1 q2 বাই r স্কয়ার লিখতে পারি। তাহলে আমি ফোর্স বাই এপসিলন r লিখতে পারি। হ্যাঁ Yes, sir. এবার দেখ, তাহলে এবার আমার যদি আমি প্রথমে কোশ্চেনটা সলভ করতে চাই, তাহলে আমার নতুন মিডিয়ামে ফোর্স কত হবে? আগের ফোর্স আমার জানাই আছে 18 × 10⁻³ নিউটন, তাই তো? Yes. Yes, sir. নতুন মিডিয়ামের এই যে বা, এটাকে আমি f বাই k ও লিখতে পারি, স্মল k। এই সাইনটাকে বলা হয় কাপ্পা, KAPPA, কাপ্পা। এটাও একটা গ্রিক ওয়ার্ড। তাহলে বাই দেখ আমার k এর ভ্যালু কত দিয়েছে? 82, তো বাই 82 হয়ে গেল এত নিউটন। নিউমেরিক্যাল সলভ। Yes, sir. হ্যাঁ স্যার। এবার দেখ যে কোনো কিছু যখনই আমরা থিওরি কেন পড়ি, সবার প্রথম হচ্ছে তুই বলতে আমাদেরকে এন্ট্রান্স পড়াচ্ছে, অন্তত থিওরি পড়াচ্ছে। দেখ বিনা থিওরি তুই কখনো নিউমেরিক্যাল সলভ করতে পারবি না। তোর কাছে থিওরিটিক্যাল আইডিয়া থাকবে, then and only then you are able to solve numerical, otherwise it's not possible. অনেকে দেখবি বলে যে হ্যাঁ আমি এর কাছে থিওরির জন্য পড়ছি, এর কাছে নিউমেরিক্যালের জন্য পড়ছি। এগুলো সব ভাটের আলাপ। কারণ যেই লোকটা শুধু নিউমেরিক্যাল পড়াচ্ছে, বিনা থিওরিতে নিউমেরিক্যাল করাতেই পারে না। হ্যাঁ এবার দেখ এই যে একটা ছোট্ট কনসেপ্ট, এখান থেকে দেখ কত রকমের কোশ্চেন হতে পারে এবং কিভাবে কিভাবে কোশ্চেন হতে পারে। তোকে বোর্ড এক্সামে জিজ্ঞেস করবে যে প্রুফ করো যে যখন আমি একটা কোনো মিডিয়াম ঢোকাবো তার ফোর্স k টাইমস কমে যাবে। বুঝতে পারলে? prove that when we insert a dielectric medium its force k times decrease। বাংলায় এইগুলোকে কে জায়গায় পরাবৈদ্যুতিক ধ্রুবক বলবে, যদি আমি ইনসার্ট করলাম কে বলবে, আমি যদি ঢোকানোকে বাংলায় কি বলে? যাই হোক স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তো when you introduce this, তো তখন তোমার ফোর্সটা কিভাবে চেঞ্জ হবে সেটা তুমি বলো। তো তুমি এইভাবে করে এখান থেকে নিয়ে এতখানি ডিরাইভ করতে হবে। so then you have get your answer যে আমাকে কি করতে হবে। বুঝতে পারলি? Yes, sir. হ্যাঁ স্যার। এটা তো গেল একটা স্কুলের কোশ্চেন যে বোর্ডে 1 মার্কসের বা 2 মার্কসের ডিরাইভেশন দেবে। এছাড়া তোকে বলবে যে একটা
মিডিয়াম আছে বা একটা চার্জ পার্টিকেল আছে, ওকে আমি মিডিয়ামের মধ্যে ইন্ট্রোডিউস করলাম, যা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, তাহলে ওর ফোর্সটা গ্রাফিক্যালি কিরকম চেঞ্জ হবে? অপশনস আর অপশন এ এফ আর ডাইরেক্টলি প্রপোর্শনাল, এফ আর ইনভার্সলি প্রপোর্শনাল, এফ আর এইভাবে চেঞ্জ হবে, এফ আর এইভাবে চেঞ্জ হবে, সরি আর না কে। তাহলে দেখ এ বি সি ডি চারখানা অপশন ক্রিয়েট করা কোনো বড় ব্যাপার না, তো বল কোনটা অপশন হবে? স্যার বি। বি হবে, ভেরি গুড। কারণ যখনই ইনভার্সলি প্রপোর্শনাল হবে আমার গ্রাফ হবে হাইপারবোলিক, তাই না? হ্যাঁ স্যার। আর সেম কোশ্চেন আমি যদি 1/k করে দিতাম, স্যার তাহলে স্ট্রেট লাইন হবে তো, মানে এ হতো। ভেরি গুড, ভেরি গুড। তার মানে বুঝতে পারছিস যে তোকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোদেরকে রিয়েলাইজ করতে হবে, এইগুলো কেউ তোকে বলে দেবে না, এটা তোকে রিয়েলাইজ করতে হবে নিজের এক্সপিরিয়েন্স থেকে, যে আমার কোশ্চেনে কি চাইছে আর সেই অনুযায়ী আমি কি করব। ইজ ইট ওকে এভরিওয়ান? Yes, sir. বুঝতে পারলি আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। এইগুলো হচ্ছে বেসিক জিনিস, যতক্ষণ এই জিনিসগুলো তোর কাছে থাকবে, যদি এই বেসিক জিনিসগুলো তুই করতে পারিস, তখনই গিয়ে তুই স্বপ্ন দেখতে পারবি যে আমি অনেক কিছু করতে পারবো। কারণ অনেস্টলি স্পিকিং এন্ট্রান্স এক্সামে খুব হাইফাই কোশ্চেন্স কিন্তু দেয় না, কয়েকটা হয়তো আউট অফ 45 কোশ্চেন 5খানা কোশ্চেন হয়তো থাকবে যে খুব হাইফাই, আদারওয়াইজ কিন্তু সব তোর ব্রেন ইউজ করা সাংঘাতিক দরকার, কারণ 1 ঘন্টার মধ্যে কিন্তু তোকে 45টা কোশ্চেন করতে হবে, এটাও মাথায় রাখতে হবে। আমার তো 45টা কোশ্চেন পড়তেই 1 ঘন্টা চলে যাবে। বুঝতে পারলি? ক্লিয়ার হলো? Yes, sir. এবার আমি তোদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, তোরা আমাকে অ্যানসার বলবি। কোশ্চেনটা হচ্ছে এরকম, একটা সিলিং থেকে দুটো স্ট্রিং, সেম লেন্থ, মাস সেম, চার্জ Q1 Q2 কে হ্যাং করা হলো। এই অ্যাঙ্গেলটা θ1, এই অ্যাঙ্গেলটা θ2, এই টেনশনটা T1, এই টেনশনটা T2। ঠিক আছে? গিভেন বলে দেওয়া হয়েছে Q1 গ্রেটার দেন Q2, মানে চার্জ 1 এর ভ্যালু চার্জ 2 এর চেয়ে বেশি। তাহলে কোশ্চেন নাম্বার 1, কোন অপশনটা রাইট হবে? θ1 ইকুয়ালস টু θ2, θ1 গ্রেটার দেন θ2, θ1 লেস দেন θ2। অপশন ডি ইনফরমেশন নট সাফিসিয়েন্ট, মানে যা ইনফরমেশন দেওয়া আছে তার থেকে তুমি অ্যানসার বলতে পারবে না। কোশ্চেন নাম্বার 2, অপশন এ টেনশন 1 ইকুয়ালস টু টেনশন 2, টেনশন 1 গ্রেটার দেন টেনশন 2, টেনশন 1 লেস দেন টেনশন 2। অপশন ডি ইনফরমেশন নট সাফিসিয়েন্ট। তো আমি তোমাকে এর জন্য 2 মিনিট সময় দিচ্ছি, তুমি আমাকে বলো 2 মিনিটের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে, ফটাফট। ইন প্রেজেন্স অফ, প্রথমে কি ছিল, একটা একটা বব ছিল যার লেন্থ L, চার্জ Q, ফোর্স F mg, ঠিক আছে? ইন প্রেজেন্স অফ দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম। এবার কি করলাম, আমি একটা লিকুইড কে পোর করলাম এর মধ্যে, যার জন্য পুরো ওভারঅল জিনিসটা একই রকম থাকলো। ডেনসিটি অফ দ্য বব ইজ সিগমা, ভলিউম অফ দ্য বব ইজ V, ডেনসিটি অফ দ্য লিকুইড ইজ রো, আর এটা বলে দিয়েছে যে sigma equals to 2 rho, find the dielectric constant of the liquid. আমাকে বল এই কোশ্চেনটা কিভাবে করবি? স্যার প্রথমে যদি আমি মানে এআর এ যদি আগে এফ এর মানটা যদি বের করে নিই, অ্যানসার কত হবে? অ্যানসার অ্যান্সার আসছে। দেখ কি করতে হবে আমাকে, মনে কর আমি ভাবলাম যে প্রথমে কোনো লিকুইড ছিল না, তো যদি কোনো লিকুইড না থাকে তাহলে ফোর্স ইকুয়ালস টু mg tan থিটা নিতে পারি।
Yes, sir. যেখানে mg টা কি, mg টা হচ্ছে ওয়েট, তাই তো? Yes, sir. আচ্ছা, ডেনসিটি অফ দা বব ইজ সিগমা, তাহলে সিগমা vg লিখতে পারি ওয়েট কে, হ্যাঁ স্যার। ডেনসিটি ভলিউম মাস, তাহলে আমি এটাকে সিগমা gv tan থিটা লিখতে পারি। Yes, sir. এবার আমি যখন একটা লিকুইডের মধ্যে চুবালাম, মানে ঢুকালাম, তখন একটা আপথ্রাস্ট লাগবে, ফার্স্ট ফোর্স অফ বায়োন্সি। হ্যাঁ তার মানে ভাব যে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে আমি কিন্তু ফ্লুইড মেকানিক্স পাঞ্চ করে দিলাম, বুঝতে পারলি? তার মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর মধ্যে ফ্লুইড মেকানিক্স এর তারকা লাগালাম আমি, তখন হয়ে গেল এটা আইআইটি বা পিএমটির একটু বেশ টাফ লেভেলের কোশ্চেন। বুঝতে পারলি ব্যাপারটা কি? টাফ মানেটা কি? তো আপ থ্রাস্ট ইজ আপওয়ার্ড। সো এবার দেখ নেট, তাহলে ফোর্স মিডিয়াম ফর্মুলা কি হবে? অ্যাপারেন্ট ওয়েট tan থিটা, মনে পড়ছে? নেট ওয়েটটা কি হবে? অ্যাপারেন্ট ওয়েট হয়ে যাবে না, এটা ওয়েট এটা থ্রাস্ট, তাহলে অ্যাপারেন্ট ওয়েটের ফর্মুলা কি ছিল? ওয়েট মাইনাস থ্রাস্ট, মনে পড়ছে? হ্যাঁ স্যার। Yes, sir. Thrust মানে কি? amount of liquid displaced by the body। তাহলে আমি যখন এই ববটাকে ঢোকালাম, এই ববটা কতটা লিকুইডকে ডিসপ্লেস করেছে, তাহলে ওয়েট আমার কাছে আছে সিগমা জিভি, আর থ্রাস্ট হয়ে গেল রো জিভি, the amount of liquid এর ডেনসিটি রো। স্যার অ্যান্সার কি হাফ? দেখ না কি আছে, সিগমা মাইনাস রো, তাহলে এফ মিডিয়াম কত হয়ে গেল? সিগমা মাইনাস রো জিভি tan থিটা। এবার আমি এদেরকে কম্পেয়ার করব, আমি যখন এদেরকে কম্পেয়ার করব, এফ মিডিয়াম বাই এফ আমি লিখবো 1 বাই কে, মনে পড়ছে? একটু আগে প্রুফ করলাম এফ মিডিয়াম ইজ এক্স বাই কে, প্রুফ করেছি আমি। Yes, sir. তাহলে that is equals to f medium হয়ে যাচ্ছে সিগমা মাইনাস রো gv tan থিটা বাই সিগমা gv tan থিটা। তাহলে gv tan থিটা কেটে গেল, যেই আমার gv tan থিটা কেটে গেল, তাহলে আমার কাছে কি থাকলো? আমার কাছে থাকলো Sigma minus rho by sigma. 1 by k, that is 1 minus রো বাই সিগমা থাকলো। Yes, sir. এটাই দেখবি বড় বড় এই এলএন ক্লাসেস, ক্যারিয়ার পয়েন্ট, আকাশ, এরা এটাকে দিয়ে বলে শর্টকাট ট্রিক। বল, যদি আমি এই পুরো জিনিসটা না জানি, আমি শর্টকাট ট্রিক মনে রেখে কোনো আমার লাভ হবে? No, sir. তো এবার এটা তুই আমাকে বল, তাহলে 1 মাইনাস রো আর এটা হচ্ছে 2 রো, কারণ given sigma equals to 2 রো। এবার এটা সিগমা ইকুয়ালস টু 2 রো তো 3 রো তো যা দেবে সেই অনুযায়ী লিখবো আমি। Yes, sir. তাহলে আমার কত হয়ে গেল? 1/2। তাহলে 1/k is 1/2, k কত হয়ে যাবে? বুঝতে পারলি? Yes, sir. ভালো কোশ্চেন ছিল। আচ্ছা, তো ঠিক আছে, হলো। এবার দেখ নেক্সট কোশ্চেন। হ্যাঁ, নেক্সট যে পার্ট হবে এটাকে আমরা বলি ইন্ডাকশন, চার্জ ইন্ডাকশন। কেন চার্জ ইন্ডাকশন? আমাকে মনে কর কোশ্চেন দিল এখানে একটা চার্জ আছে ইকুই শেপ মেটালিক স্ফিয়ার, এটা হচ্ছে কিউ চার্জ আর এটা হচ্ছে নো চার্জ। আমি যদি এদের দুজনকে আশেপাশে রাখি, একটাতে চার্জ আছে একটাতে কোনো চার্জ নেই, ঠিক আছে? আমি যদি এদেরকে আশেপাশে রাখি, তাহলে আমাকে অনুষ্কা আর
তনুশ্রী আমাকে বলো কি হবে? স্যার ওই পজিটিভ যে চার্জটা আছে ওটা যেটা চার্জ নেই হুম। ওটা ঢুকে যাবে, মানে কিছুটা করে যাবে? পরিমাণ হলেই যাবে। কি করে যাবে? আম, আচ্ছা আমি অপশনস গুলো বলি কি হবে। হ্যাঁ স্যার। অপশন এ নাথিং হ্যাপেন্ড, কিছুই হবে না। অপশন বি অ্যাট্রাকশন, স্যার অপশন সি রিপালশন, অপশন ডি ফার্স্ট অ্যাট্রাকশন রিপালশন, অপশন ই ফার্স্ট রিপালশন দেন attraction। স্যার ওই অপশন ডি ফার্স্ট অ্যাট্রাকশন হবে তারপরে রিপালশন হবে। ভেরি গুড, ভেরি গুড। কি হচ্ছে ব্যাপারটা ভালো করে বোঝ। হ্যাঁ দেখ, এই যে আমি এটাকে বললাম ইউনিফর্মলি চার্জ, তার মানে এটা যদি আমি কিউ চার্জ ধরি, আমি তোদেরকে আগেই বলেছি পজিটিভ চার্জ মানে ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, या ইলেকট্রন বেরিয়ে গেছে, আর নেগেটিভ চার্জ মানে এক্সেস অফ ইলেকট্রন, আর নিউট্রাল চার্জ মানে নাইদার, মানে ইলেকট্রন আর প্রোটন একই আছে। এখানে যেহেতু পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ গুলো এখানকার ইলেকট্রনকে টানবে, অ্যাট্রাক্ট করবে, তার মানে Yes. ইলেকট্রন ক্লাউড, যেটা ইলেকট্রনের শিফট না কিন্তু ইলেকট্রন ক্লাউড শিফট। এই ইলেকট্রন ক্লাউডের শিফটকে অনেক সময় বলা হয় রেজোনেটিং ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট। দেখবি রেজোনেটিং ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট এগুলোতে কি হয়, রেজোনেটিং ইফেক্ট, ইন্ডাকটিভ ইফেক্ট এগুলোতে কি হয় যে রেজোনেটিং ইফেক্ট এগুলোতে কি হয় যে ইলেকট্রন শিফট হয় না, ইলেকট্রনের ক্লাউড শিফট হয়। এই জন্য এগুলোকে পার্শিয়ালি চার্জ বলে, মানে অল্প চার্জ, বুঝতে পারলি? Yes. তো তাহলে কি হবে, এই নেগেটিভ চার্জ গুলোকে ইলেকট্রন গুলো এই সাইডে শিফট হবে। এবার যখন এই ইলেকট্রন গুলো এদিকে চলে আসলো, এই সাইডটা কি হবে, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন, ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রন হয় পজিটিভলি চার্জ, তাহলে এই সাইডটা পজিটিভ চার্জ হবে। এবার দেখ, একটা সাইড নেগেটিভলি চার্জ, একটা সাইড পজিটিভলি চার্জ, তাহলে এই চার্জের সেন্টার এটা, এই চার্জের সেন্টার এটা, আর এই পুরো চার্জের সেন্টার এটা। তাহলে এদের দুজনের মাঝখানে ডিসটেন্স r1, এদের দুজনের মাঝখানে ডিসটেন্স r2, ঠিক আছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার ভালো করে ব্যাপারটাকে বোঝ। যেহেতু r2 গ্রেটার দেন r1, আর আমরা জানি ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার, যার ডিসটেন্স বেশি তার ফোর্স কমে যাবে। তাহলে দেখ, এই যে পজিটিভ আর পজিটিভ এদের মধ্যে রিপালশন মনে কর F2, আর পজিটিভ আর নেগেটিভ রিপালশন মনে কর F1, নিলাম r1 এর জন্য, 2 নিলাম r2 এর জন্য। আমাকে বল F2 বড় না F1 বড়? F1 বড়। F1 বড়, কারণ যার ডিসটেন্স বড় তার ফোর্স ছোট, তাই না? Yes sir. তার মানে অ্যাট্রাকটিভ ফোর্স ইজ মোর স্ট্রঙ্গার দ্যান রিপালশন ফোর্স, ইজ ইট ওকে? তার মানে এইবার কি হবে, ফোর্স নেট এদেরকে কাছে টানবে, ঠিক আছে? তাহলে তনুশ্রী বললো তখন না যে অ্যাট্রাকশন হবে, ফার্স্ট অ্যাট্রাকশন দেন রিপালশন। তনুশ্রী না ইয়ে বললো, অনুষ্কা কি বললো? অনুষ্কা না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তাহলে দেখ তোর কথা ঠিকই, ফার্স্ট অ্যাট্রাকশন হবে। তো এবার বুঝলি যে ফার্স্ট অ্যাট্রাকশনটা কেন হলো, লজিক্যালি একদম বুঝলি, একদম পুরো লজিক্যালি যে কি করে হলো। এই পুরো চার্জটা, এটা মিডল পয়েন্ট, এখানে ইলেকট্রন ক্লাউড গুলো শিফট হয়ে এদিকে নেগেটিভ চার্জ গেল, এদিকে ডেফিসিয়েন্সি অফ দ্য নেগেটিভ চার্জ, এটার সেন্টার এটা, এটার সেন্টার এটা, এই দুটোর মাঝখানে ডিসটেন্স, এই দুটোর মাঝখানে ডিসটেন্স r2 গ্রেটার দ্যান r1, ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিসটেন্স। তাহলে দেখ, সিমিলার চার্জ রিপেল করলো, অপোজিট চার্জ অ্যাট্রাক্ট করলো, অ্যাট্রাকশন ইজ গ্রেটার দ্যান রিপালশন, তাহলে অ্যাট্রাকশন হলো, ঠিক আছে? Yes sir. ফার্স্ট অ্যাট্রাকশন হলো, যেই অ্যাট্রাকশন হলো এরা একে অপরের কাছাকাছি এলো, তো এবার কি হবে, যেই টাচ করলো, মানে যেই টাচ হলো, তখন কি হবে, চার্জ ডিস্ট্রিবিউট হবে। এবং চার্জটা কিভাবে ডিস্ট্রিবিউট হয়, ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। কেন? কারণ এদের শেপ ইকুয়াল। অ্যাকচুয়ালি চার্জ ডেনসিটি ইকুয়াল হয়,
কিন্তু এখানে যেহেতু শেপ ইকুয়াল এবং তোদেরকে চার্জ ডেনসিটির ব্যাপারে কিছু বলা হয়নি, তাহলে এই জন্য এখানে আমি শেপ ইকুয়াল রেখেছি। তার মানে আমি বলতে পারি চার্জ ইকুয়াল ডিস্ট্রিবিউট হবে। তাহলে কিউ চার্জ প্লাস জিরো চার্জ বাই 2, দেখ এটা যদি মাইনাস কিউ থাকে এটা প্লাস কিউ, নেট জিরো হয়ে যাচ্ছিল, নো চার্জ ছিল। তাহলে এখন এটা কিউ, এটা 0/2, তাহলে q/2 দুটোতেই হয়ে যাবে। হ্যাঁ স্যার। সিমিলার চার্জ কি করে? রিপালশন করে। রিপালশন। বুঝতে পারলে কি হলো? হ্যাঁ স্যার। ক্লিয়ার হলো ব্যাপারটা কি হলো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা এই হলো কনসেপ্ট, এটাকে বলে ইন্ডাকশন অফ চার্জ। এবার এর উপরে এন্ট্রান্স এক্সামে ওয়েস্ট বেঙ্গলে, আগে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট যখন হতো, এখনো ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়, মেডিকেলে, আইআইটি তে অনেক এক্সামে অলমোস্ট সেম কনসেপ্টের উপর অনেকবার কোশ্চেন দিয়েছে। তো আমি একটা কোশ্চেন দিচ্ছি তোদেরকে, তোরা আমাকে অ্যানসার করবি। হ্যাঁ, দুটো ইকুয়াল শেপ এ আর বি, চার্জ হচ্ছে এটাতে কিউ, এটাতে 2q, এদের মাঝখানের সেপারেশন হচ্ছে r, আর এদের মধ্যে ফোর্স হচ্ছে F। ক্লিয়ার হলো আমি কি বললাম? দুটো চার্জ A and B, সেম শেপ এন্ড সাইজ, চার্জ Q and 2q separated by distance r, এদের মধ্যে ফোর্স হচ্ছে F। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার অনেক দূরে একটা থার্ড চার্জ আছে, ইকুয়াল শেপ এন্ড চার্জ হচ্ছে 0, ইকুয়াল শেপ এবং চার্জ হচ্ছে 0। এটাকে আমি আনলাম আর ফার্স্ট এ এর সঙ্গে কানেক্ট করলাম, তারপরে বি এর সঙ্গে কানেক্ট করলাম, তারপরে ওকে আবার নিজের জায়গায় রেখে দিলাম। বুঝতে পারলি? এটাকে আনলাম, এ এর সঙ্গে কানেক্ট করলাম, বি এর সঙ্গে কানেক্ট করলাম, আবার নিজের জায়গায় রেখে দিলাম। তাহলে এরপরে এদের দুজনের মধ্যে যে নিউ ফোর্সটা হচ্ছে সেটা ওল্ড ফোর্সের সঙ্গে রিলেশন কি, মানে অপশনস হচ্ছে ফাইন্ড দ্য নিউ ফোর্স ইন টার্মস অফ ওল্ড ফোর্স। অপশন এ মনে কর 1/2f, অপশন বি 3/4f, অপশন সি 3/8f, অপশন ডি 3/16f, এরকম করে which is the right option। আমি জানি না অপশন অন্য হতে পারে, আমি জাস্ট আন্দাজে দিলাম যে নিউ ফোর্স ইন টার্মস অফ f how much, বল কত হবে? স্যার এ হবে। না সলভ করি বলে দিয়ে দেখ, এই কোশ্চেন গুলো কিন্তু মানে তোদের কোনো আইডিয়া নেই যে এই কোশ্চেন গুলো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, আমি তোদেরকে একটা দেখাচ্ছি আজকে, ঠিক আছে? আর আমার লেটও হয়ে গেল। আচ্ছা তোদের নেক্সট আমি মানডেতে ক্লাস দেব। মানডে কত তারিখ হচ্ছে? আজকে 22-24। তো মানডেতে আমি সকাল 10টায় ক্লাস রাখলে তোদের পসিবল সবার? হ্যাঁ স্যার। সবার পসিবল? এভরিওয়ান? এভরিওয়ান? অনুষ্কা? হ্যাঁ স্যার। রাজদীপ? হ্যাঁ স্যার। সৃজনী? হ্যাঁ স্যার। অদিতি? আদিত্য? হ্যাঁ স্যার। তনুশ্রী? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি মানডেতে তোদের 10টার সময় ক্লাস দেবো। হ্যাঁ, আচ্ছা এই কোশ্চেনটা আমি করিয়ে দিচ্ছি। দেখ কোশ্চেনটা কত সুন্দর কোশ্চেন। আমাকে সবার ফার্স্টে বলেছে প্রথমে যখন এই দুটো ছিল তখন এদের মধ্যে ফোর্স ছিল F। তো আমি F এর ভ্যালু কত হবে? কনস্ট্যান্ট K, Q into 2Q by R square। Is it okay? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছিস? এবার Yes, sir. আমি যখন একে এর কাছে আনলাম এইভাবে করে, তার মানে একটা চার্জ হচ্ছে Q, একটা চার্জ হচ্ছে 0/2, তাহলে কত হবে? Q/2 ইন বোথ। হ্যাঁ স্যার। এবার তাহলে এ তে কত চার্জ আছে? Q/2। বি তে, সি তে কত চার্জ আছে? Q/2 হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুজনে দুটোতেই Q/2 হলো, Q/2 হলো, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার আমি এই সি কে বি তে নিয়ে আসলাম, তাহলে এবার বি আর সি এর মধ্যে চার্জ কত কত আছে? 2Q আর Q/2, তাই না?
হ্যাঁ স্যার। তাহলে আবার ডিস্ট্রিবিউট হবে 2q প্লাস q/2 বাই 2, তাহলে কত হলো 4 আর 1 5, 5/4 q হবে না? হ্যাঁ স্যার। তাহলে এবার b এর চার্জ কত? 5/4 q, সরি 5q/4, এটা হচ্ছে b। আর c টাকে আমি আবার নিজের জায়গায় রেখে দিলাম 5/4 q। তাহলে c তে প্রথমে 0 চার্জ ছিল, এখন কত হয়ে গেল q/4 q। আর a আর b এর মধ্যে কত কত চার্জ থাকলো? q/2 5q/2, ডিসটেন্স হচ্ছে r। তাহলে f নিউ কত হয়ে যাচ্ছে? k q/2 5/4 q বাই r স্কয়ার। আমি যদি দুটোকে কম্পেয়ার করি তাহলে আমি পাচ্ছি 5/8 q স্কয়ার বাই r স্কয়ার বাই 2, এখানে একটা k আছে, k 2q স্কয়ার বাই r স্কয়ার। তাহলে k ক্যান্সেল, q স্কয়ার r স্কয়ার ক্যান্সেল, 5/16। তাহলে f নিউ কত হলো? 5/16f, অপশন ডি। বুঝতে পারলি? এই ধরনের দেখবি অনেক কোশ্চেন থাকবে। আমি তোদেরকে দেখি কালকে তোদেরকে আমি রিলেটেড কিছু কোশ্চেন